অন্ধকার, মানে লোডশেডিং হয়ে গেছে সেই সময়। বাইরে গিয়েছেন, বাইরে গিয়ে দেখছেন যে ওনার সামনে একজন কেউ দাঁড়িয়ে আছে, যিনি গেরুয়া বসন পরা, মাথায় চুল নেই, আর হাতে একটা লাউ খাই না, লাউ টাইপের একটা জিনিস, এটা কোমণ্ডলু না কিন্তু একদম দেখতে লাউয়ের মতন, ওরম একটা কিছু হাতে নিয়ে আছেন, পায়ে খড়ম রয়েছে। আর সবথেকে ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক ব্যাপারটা, কাঠের পুতুলের দেখবে, বিশেষ করে বেনারসের কাঠের পুতুলগুলো থাকে যেগুলো চোখ থাকে না, মানে চোখের জায়গাটা গর্ত, ওই যে যেই অবয়বটা উনি দেখেছেন সেটারও ওরকম চোখের জায়গাটা নেই। উনি ওই বাড়িতে যাওয়ার পর থেকেই লক্ষ্য করতে শুরু করলেন যে ঘরে সমস্ত জিনিস গুছিয়ে রেখে আসছে, পরের দিন সকালবেলা যখন ওই ঘরটাতে ঢুকছে তখন দেখছে সমস্ত জিনিস অগোছালো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। হ্যাঁ, সমস্ত জিনিস বলতে বাচ্চার খেলনাগুলো। আচ্ছা, তোমরা কোথায়, এই কোয়ার্টারটাতে আছো? এই কোয়ার্টারটাতে তো কেউ কখনো থাকে না, তোমরা কিছু জানো না? বলছেন না, কি জানবো, কি হয়েছে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, যার থিমটাই একটু ডার্ক। প্লিজ স্কিপ করবেন না। আমি জানি বা আমরা জানি যে আমাদের এই ইন্ট্রোডাক্টরি পার্টটা আপনারা বহুজন আপনারা ওটা এই পার্টটাকে স্কিপ করে দিয়ে ডাইরেক্টলি ওই ঘটনার জায়গাটাতে চলে যান। প্লিজ আজকে স্কিপ করবেন না, তার কারণ হলো আজকে বেশ কয়েকটা কথা খুব জরুরি সেটা বলার আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা জানিয়ে দিই যে নেক্সট উইক এবং তার পরের উইক আমরা এক্সপিয়ারের কোনো এপিসোড পাবলিশ করতে পারবো না, এবং সেটার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। তার কারণটা হলো আমরা বহু আগে, মানে ইনিশিয়াল ফেজে যখন এপিসোড নাম্বার 1, 2 এরকম যাচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে এই থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভসের থেকে আমরা শুধুমাত্র এক্সপিয়ার কন্ডাক্ট করে আমরা যে চলছি সেটা হবে না, এর বাইরে আমাদের আরও বেশ কিছু প্রজেক্ট লাইন আপে আছে বা পাইপলাইনে আছে, এবং সেটাকে আমরা আস্তে আস্তে ধীরে ওটাকে এক্সিকিউট করার চেষ্টা করব। এবং মূলত সেই বিষয়কে নিয়েই আমরা একটা খুব শিগগিরই একটা শর্ট ফিল্ম আমরা আনতে চলেছি, এবং সেই শর্ট ফিল্মের যাবতীয় কাজ আমাদের ইদানিং চলছিল, এবং আমরা এখন অল সেট ফর দ্য শ্যুট। সেই জন্য আমরা সময় দিতে পারবো না এই 2 সপ্তাহ কোনো এপিসোডকে আপনাদের সামনে নিয়ে আসার। সেই জন্য আবার বলছি যে আমরা ভীষণভাবে দুঃখিত। শুধু এইটুকুন বলে দিই যে যেই মুভিটা, মানে যেই শর্ট ফিল্মের কাজ আমরা করতে যাচ্ছি, সেটা একটা সাইকেডেলিক হরর মুভি, এবং বিস্তারিতভাবে যখন যেমন আপডেট হবে এই এক্সপিয়ার পডকাস্টের চ্যানেলে আমরা আপনাদেরকেও আপডেট করতে থাকব। এবার আসি বাকি কথাতে। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। এবং যথারীতি আজকে আবার সেই ফ্রেমটা, যেখানে হোস্টের সিটে আমি একা, কারণ অরুণিমা আছে হচ্ছে হট সিটে। আপনাদের মধ্যে থেকে যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে আমরা যদি ইনিশিয়েটিভ নিয়ে ঘটনাগুলোকে শুনিয়ে দিই তাহলে পরে বেশ ভালো হয়, তাই জন্য আজকে অরুণিমা বেশ কয়েকটা ঘটনা নিয়ে এসেছে, এবং এর সম্পর্কে যাবতীয় জিনিস, মানে কে পাঠিয়েছেন, তিনি কোথায় থাকেন, কিসের ঘটনা, সেগুলো সবই বলবে অরুণিমা। অরুণিমা, ওভার টু ইউ। প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে মানে কুলোনো যাচ্ছে না, এই পরিমাণ গল্প এসছে, গল্প মানে ঘটনা আর কি, সাংঘাতিক পরিমাণ রিকোয়েস্ট এসছে যে আমি বা তুমি যে কেউ যেন ঘটনাটা বলে দিই।
সেই জন্যই আবারও আমাকে নিয়ে বসতে হয়েছে। তা আজকে আমি দুজনের ঘটনা বলবো। তা একজনের ঘটনা হয়তো সে অর্থে সাংঘাতিক একটা ভয়ের শিহরণ জাগিয়ে যাবে না। তা আমরা ওনার ঘটনাটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে যে উনি 62 বছর বয়স ওনার, এবং উনি না ভীষণ সুন্দর করে ডায়েরির পাতায় লিখে পাঠিয়েছেন। আমি তোমাকে পাঠিয়ে দেবো জিনিসগুলো, তাহলে দর্শকও দেখতে পারবে। সেই জন্য ওনার ঘটনাটাকে মানে ইগনোর করে যাওয়ার মতন ক্ষমতাটা হয়নি। কিন্তু আগেই বলে দিচ্ছি দর্শকদের, সাংঘাতিক রোমাঞ্চকর কোনো ঘটনা কিন্তু নয়। তা আমি কি শুরু করবো প্রথম ঘটনাটা? আমি একটু নামটা দেখে নিই। হ্যাঁ, প্রথম ঘটনাটা পাঠিয়েছে তৃষ্ণা বেরা। উনি সোনারপুর, দক্ষিণ 24 পরগনা থেকে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম। এবার ঘটনাটা শুনি। আচ্ছা, ওনার খুব ছোট ছোট 3টে ঘটনা রয়েছে। একটা হচ্ছে যে উনি ছোটোবেলাতে ওনার বাবা ছিলেন, ওনারা বেশ কয়েকটা ভাই বোন আর মা বাবা কালীঘাটের একটি বাড়িতে ওনারা থাকতেন। কালীঘাটের যে কালী মন্দিরের কাছেই একটি বাড়িতে থাকতেন। তা ওনার বাবা প্রাইভেট টিউশনই করতেন। তা একদিন ওরকম ওনার বাবার যে সমস্ত স্টুডেন্টরা ছিল তাদের সাথেই এই যিনি গল্প পাঠিয়েছেন উনি পড়তে বসেছে। পড়তে বসার পরে ওনার কিছুক্ষণ পরে উনি একটু টয়লেটে গেছেন। গিয়ে অন্ধকার, মানে লোডশেডিং হয়ে গেছে সেই সময়, বাইরে গিয়েছেন। বাইরে গিয়ে দেখছেন যে ওনার সামনে একজন কেউ দাঁড়িয়ে আছে, যিনি গেরুয়া বসন পরা, মাথায় চুল নেই, আর হাতে একটা লাউ টাইপের একটা জিনিস। এটা কোমণ্ডলু না, কিন্তু একদম দেখতে লাউয়ের মতন। ওরকম একটা কিছু হাতে নিয়ে আছেন, পায়ে খড়ম রয়েছে। আর সবথেকে ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক ব্যাপারটা, কাঠের পুতুলের দেখবে, বিশেষ করে বেনারসের কাঠের পুতুলগুলো থাকে যেগুলো চোখ থাকে না, মানে চোখের জায়গাটা গর্ত। ওই যেই অবয়বটা উনি দেখেছেন সেটারও ওরকম চোখের জায়গাটা নেই। এবং উনি ওটা দেখেছেন, দেখে মারাত্মক ভয় পেয়েছেন। ভয় পাওয়ার পর চলে এসে যথারীতি আবার পড়তে বসেছেন। কিন্তু কাউকেই খুব একটা কিছু বলেননি। তার কারণটা হচ্ছে যে বললে পরে ভাববে যে পড়া ফাঁকি দিতে চাইছে, বা বাচ্চাদের যেরকম হয়, কিছু বলেনি। তারপরে বেশ কিছুদিন পরে, বেশ অনেক বছরই পরে, সম্ভবত ওনার বিয়ে হয়ে যাওয়ার পরে উনি যেই বাড়িটাতে ছিলেন সেখান থেকে একদিন উনি খবর পান যে ম্যাডাম, আমার যদি কোথাও একটু ভুল হয়ে যায় আপনি মানে সেরকমভাবে কিন্তু কিছু মনে করবেন না, কেননা আমি গল্পটা দেখে বলছি না, আমি একবার পড়ে নিয়ে বলছি। ওনার 9 বছরের বোন সাংঘাতিকভাবে কিছু দেখে একটা ভয় পেয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। পাড়ার কোথাও নিয়ে গিয়ে ঝাড়ানো হয়েছে, মাদুলিও দিয়েছে, এরকম অবস্থা। তা সেই বোন ওনার শ্বশুরবাড়িতে এসছে। আসার পর জিজ্ঞেস করেছে যে কী হয়েছিল, কী দেখে ভয় পেয়েছিলিস? বলছে যে আমি একজনকে দেখেছি টয়লেট করতে গিয়ে, 9 বছরের বোন তো, সেও 9 বছর। দেখেছি যে একজন ওরকম দাঁড়িয়ে আছে, যার মাথা নাড়া, চোখের জায়গাটা ওরকম, হাতে একটা লাউয়ের মতন জিনিস এবং খড়ম, একই জিনিস দেখেছে। আশ্চর্যের ব্যাপারটা এটা না, আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে যে যিনি গল্প পাঠিয়েছেন তিনি যখন দেখেছিলেন তখন ওনার বয়স ছিল 9 বছর, এবং ছোট বোন যখন ঘটনাটা দেখেছে তখনও তার বয়স 9 বছর। ওকে। হ্যাঁ, এর কোনো ব্যাখ্যা, কারণ কোনো কিছুই উনি দিতে পারেননি। কিন্তু এটা ওনার জীবনে ঘটে যাওয়া একটা সত্য মানে ঘটনা, যেটা ওনার বোনের সাথেও হয়েছে। এই হলো ওনার 1 নম্বর ঘটনা। আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো ওই বাড়িটাতেই একবার, উনি পরিষ্কার লিখেইছেন সেজন্য আমি বলছি, যে ওনার মা বাবার সাথে ঝগড়া করে আর এক ভাই বা বোনকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। বাকি ওনারা সব ভাই বোন একটা ঘরে শুয়েছেন, আর সেজ বোনকে নিয়ে ওনার বাবা পাশের ঘরটাতে শুয়েছেন। এবার ওনারা যেই ঘরটাতে শুয়েছেন সেই ঘরের বিছানার সামনাসামনি একটা দরজা রয়েছে যেটা দিয়ে বাইরে যাওয়া যায়। সেই দরজাতে আগেকার দিনে খিল থাকতো, যে একটা খিল লাগানো আছে, সেই খিলটাকে আবার বাইরে থেকে খোলা যায়। এবার ওনারা শুয়ে পড়েছেন, আর একখানা লম্ফ কুপি সেটাকে জেলে রেখেছেন দরজার ওপরে, যাতে ঘরটা একটু আলো হয়। মা নেই তো, একটা অস্বস্তিও হচ্ছে, তা ঘুমিয়ে পড়েছেন। এবার মাঝরাত্রে বাথরুমে যাবেন,
ঘুমটা ভেঙেছে, ওনারই ঘুমটা ভেঙেছে। ঘুমটা ভেঙে উনি দেখছেন যে দরজার ওখানে একজন মহিলা কেউ একজন বসে আছে। মানে ঘুমটা দিয়ে উনি তো মানে অতও বড় না, যথেষ্টই ভয় পেয়েছেন। তার মধ্যে এবার উনি উঠে দেখছে যে তাহলে কি কুপির আলোটা এমন করে পড়লো যে কারো একটা ছায়া পড়ছে ওটাতে, সেটা দেখে মনে হচ্ছে। তা অনেক কিছু দেখার, কিন্তু খাট থেকে নামার সাহস উনি পাননি। তা কিছুক্ষণ এদিক ওদিক দেখেছে না, কোনোখান থেকে এমন কোনো ছায়া পড়তে পারে না যেটা মানে ওই ল্যাম্পটার আলোতে ওইভাবে ছায়া পড়বে। তা ওনার বাবা এসছে পরে এবং বাবাকে বলেছে যে তুমি ওই বাইরে থেকে আমার দরজাটা খিলটা খুলে দাও। মানে ওনার সাহস হয়নি, ক্ষমতা হয়নি। তো কোনো রকমে ওনার বাবা হয়তো বুঝেছে যে মেয়ে জেগে আছে বা এরকম, তারপরে উনি বাইরে গিয়েছেন। যাই হোক, এই একটা উনি দেখেছিলেন, এই হলো আর একটা। আর 3 নম্বর ঘটনাটা হচ্ছে যে ওনার মা, উনি এবং ওনার ছেলে 3 জন মিলে মিদনাপুরে কোনো এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল। সেই আত্মীয়র বাড়িতে বিশাল বড় বাড়ি, নিচে প্রচুর ঘর, ওপরেও প্রচুর ঘর। যতবারই গিয়েছে ওনারা নিচেই থেকেছে। তা যেইবারের ঘটনা, সেইবারে ওপরে গিয়ে বলেছে ওনার ছোট ছেলে ওপরে গিয়ে বাচ্চাটাকে নিয়ে ঘুমোতে বলেছে। তা সেটা কিন্তু দুপুরবেলা। উনি বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, উনি চোখ বন্ধ করে আছেন। হঠাৎ দেখে ঠক 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 করে একটা শব্দ। উনি প্রথমে ভাবেন টিকটিকি হতে পারে, ইঁদুর হতে পারে, প্রথমে কিছু মনে করেননি, চোখ বন্ধ করেই আছেন। আবার দেখছে এরকম ঠক ঠক ঠক। তখন উনি তাকিয়েছেন, এদিক ওদিক দেখছে, আওয়াজ নেই। আবার চোখ বন্ধ ভেবেছে এবার আমি আর ঘুমানোর চেষ্টাই করব না, শুধু চোখ বন্ধ করে থাকি তো দেখি তো এরকম হয় নাকি। আবার দেখেছে হ্যাঁ, ওই সেই ঠক 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 ওরকম আওয়াজ। একটু ভয় পেয়েছে যে কি হচ্ছে। উঠে টুঠে সব জায়গায় দেখেছে, কোথাও কিচ্ছু নেই। ছেলেকে নিয়ে মানে চলে এসছে নিচে। তখন মাকে বলেছে, মা এরকম আমি ওপরে শুয়েছিলাম, এরকম এরকম ব্যাপার হয়েছে, এরকম আওয়াজ হয়েছে। তো ওর মা বলেছে যে কিছু না, তুই ভয় পেয়েছিস হয়তো, ঠিক আছে আমি যাচ্ছি। ওনার মা ওপরে গিয়েছেন এবং ওনার মা ওপরে যাওয়ার পরে উনিও যতক্ষণ তাকিয়ে আছেন কোনো আওয়াজ নেই, চোখ বন্ধ করলেই এরকম ঠকঠক আওয়াজ হচ্ছে। তখন ওনার মা হয়েছে কিছু তাহলে ব্যাপার আছে। ওরা চলে এসেছে এবং নিচে এসে যে আত্মীয়দের বলা সেটা বলতে পারেনি, কারণ একজনের বাড়িতে গিয়েছে তো তাকে বলতে পারেনি। তবে ওনারা পরবর্তীকালে শুনেছেন যে ওই ঘরটাতে এরকম কিছু ব্যাপার আছে বলেই ওরা কেউ ওপরের ঘরে গিয়ে শোয় না। কি ব্যাপার আছে? মানে যারাই নাকি শোয় তারাই নাকি কিছু না কিছু এরকম কিছু একটা মানে আনক্যানি ব্যাপার স্যাপার একটু ফিল করে। ও আচ্ছা আচ্ছা। সেই জন্যই ওনারা কখনোই ওপরের ঘরে গিয়ে শোয় না, নিচের ঘরগুলোতেই শুয়ে থাকে। তা এইটাই হচ্ছে ওনার 3টে ঘটনা। এটাই পাঠিয়েছেন, আমি ওনার লেখাগুলো পাঠিয়ে দেবো। একদম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি যে ইনিশিয়েটিভ নিয়ে শেয়ার করলেন আমাদের সঙ্গে এই ঘটনাগুলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাদেরকে মার্জনা করবেন। নেক্সট গল্পটা পাঠিয়েছে হচ্ছে নিউ টাউন কলকাতা থেকে শর্মিষ্ঠা দে। আচ্ছা আচ্ছা। উনি প্রিয়দর্শিনী বলে একটা বুটিকের সাথে জড়িত। আচ্ছা। বুটিকটা বাগুইহাটিতে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা উনি দেখেন। আর মানে মেন প্রিয়দর্শিনী বুটিকটা হচ্ছে তোমার ঝাড়গ্রামে, সেটা ওনার ননদের, সেটা ননদ চালায়। আর কলকাতার বাগুইহাটিতে যে ব্রাঞ্চটা রয়েছে সেটা উনি দেখেন। তা ওনার জীবনের 2টো ঘটনা। প্রথম ঘটনাটা হচ্ছে ওনার বাবাকে নিয়ে। ওনার ভীষণ ছোটোবেলাতেই মা মারা যায়। তা বাবার ভীষণ আদরের। তারপর ওনার এক দাদা আছে, দাদার বিয়ে হয়েছে, দাদার একটি বাচ্চাও রয়েছে। ওনার বিয়ে হয়ে যায়। তা 2014 সালে ওনার বাবার ক্যান্সার ধরা পড়ে এবং একেবারেই লাস্ট স্টেজে ধরা পড়ে। দাদা বলে যে এবার মন শক্ত করো, আর খুব একটা বেশি দিন বাবাকে আটকে রাখা যাবে না। তা 2014 সালের কালী পুজোর দিন উনি ঝাড়গ্রামে ননদের বাড়িতে ছিলেন।
সেই সময় কালী পুজোর পরের দিন খবর আসে যে ওনার বাবা মারা গেছেন। তড়িঘড়ি চলে আসে এবং এখানে আসার পরে যজ্ঞাবতীয় যা যা কাজ সমস্ত কিছু দাদাই করে, মানে আমি মুখাগ্নির কথা বলছি, এসব করে টোরে সেদিন রাত্রিবেলা দাদার যেটা শোবার ঘর, সেই শোবার ঘরের বিশাল বিছানায় এই ভদ্রমহিলা যিনি পাঠিয়েছেন উনি শর্মিষ্ঠা দে, ওনার হাজব্যান্ড, ওনার মেয়ে আর দাদার বাচ্চাটা, আমি না এই মুহূর্তে মনে নেই দাদার মেয়ে বলেছিল না ছেলে, ওই জন্য বাচ্চা করেই বলছি, তারা শুয়েছে। আর যেহেতু দাদা মুখাগ্নি করেছে সেজন্য দাদার বৌদি মেঝেতে শুয়েছে, ঘরের দরজা বন্ধ করা, আর ছোট একটা নীল আলো জ্বলছে। ঘুম আসছে না সারা রাত, বাবার কথাই মনে হচ্ছে। আর যেহেতু মাকে পায়নি সেই জন্য বাবাই ছিল সব কিছু, তার সারাক্ষণ বাবার কথাই ভাবছে। 3টে 3:30 নাগাদ হঠাৎ উনি দেখেন যে দরজা খুলে ঠিক নয়, যেন দরজা ভেদ করে ওনার বাবা এসে দাঁড়িয়ে আছেন। উনি ঘুমোচ্ছেন না, কিন্তু উনি জেগে আছেন এবং স্পষ্টই দেখছেন যে ওনার বাবা দাঁড়িয়ে আছে এবং সেই জামা কাপড় যেগুলো পরে আছে ওগুলো, মানে ওর বাবা যে ধরনের জামা কাপড় পরতো ওই রকমই জামা কাপড় পরে আছে, কাঁধে একটা গামছা, কী ব্যাপার গামছা সেটা উনি জানেনি। এবং দুজনকে অনেকক্ষণ ধরে দেখছে। কিছুক্ষণ দেখার পরে ভদ্রমহিলা বলে যে বাবা তুমি, এইটুকুই শুধু ভদ্রমহিলা বলতে পেরেছে যে বাবা তুমি তো নেই এখন, আর তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, বা তুমি আর এসো না, মানে তুমি এখানে নেই সেটা আমরা জানি, আমরা বুঝে গেছি, তুমি আর এসো না, তুমি আর দাঁড়িয়ে থেকো না। তারপরে কিছুক্ষণ পরে দেখে যে নেই, সে আর নেই। তা বাবাকে নিয়ে এই একটা ঘটনা। আর আরেকটা যেটা ঘটনা, আরও 2টো ঘটনা রয়েছে ওনার। একটা হচ্ছে ওনার হাজব্যান্ড আর্মিতে চাকরি করতেন, তা আমাদের একটা আর্মি স্টেশন বেশ পাহাড়ের দিকে, নাম করতে পারছি না, খুব খুব উত্তেজনামূলক একটা জায়গাতে একবার ওনাদের পোস্টিং হয়। এবং বাড়িটাতে যখন গিয়ে ঢোকে দেখে যেটা কোয়ার্টার, যেটার 2টো রুম রয়েছে, ঢুকেই একটা ছোটো মতো ডাইনিং, তার একপাশে একটা রান্নাঘর আর 2টো রুম আছে। একটা রুমের মধ্যে আবার একটু ওই দেওয়াল আলমারি টাইপের করা রয়েছে। আর বাড়িটাতেও ঢুকেই না ওনার একটা কীরকম একটা নেগেটিভ, একটা কীরকম একটা মনে হয়েছে বাড়িটা কেমন যেন ভালো লাগেনি। বাড়িটাতে দরজা জানলা খুললে পরেও আলো ঢোকে না, একদম মানে ওনার ঢুকেই একটা খারাপ লাগা কাজ করেছে। তার মধ্যেও একটা যেটা জিনিস সেটা হচ্ছে বাড়িটাতে না কোনো কারেন্ট, মানে ইলেকট্রিসিটি ছিল না। হ্যাঁ, ইলেকট্রিসিটি ছিল না, মানে 2 দিন পর বাইরের লোকজন এসে ওটা ঠিকঠাক করে দিয়ে তোমার কারেন্টের ব্যবস্থা করে দিয়ে যায়। 2 দিন উনি কিন্তু ওরকম অন্ধকারের মধ্যেই ছিলেন, ওই বাতি জেলে ইমার্জেন্সি লাইট দিয়ে এরমভাবে ছিল। তখন ওনার মেয়ে ভীষণ ছোট, একেবারে ছোট। তা একটা ঘরকে ওনারা বেডরুম হিসেবে বেছে নেয়, আর একটা ঘর, যে ঘরটাতে দেওয়াল আলমারি করা ছিল, সেই আলমারিটাতে ওনারা বাচ্চাদের সমস্ত খেলনাপাতি দিয়ে সাজিয়ে রাখে। উনি ওই বাড়িতে যাওয়ার পর থেকেই লক্ষ্য করতে শুরু করলেন যে ঘরে সমস্ত জিনিস গুছিয়ে রেখে আসছে, পরের দিন সকালবেলা যখন ওই ঘরটাতে ঢুকছে তখন দেখছে সমস্ত জিনিস অগোছালো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। হ্যাঁ, সমস্ত জিনিস বলতে বাচ্চার খেলনাগুলো আচ্ছা এখানে ওখানে নামানো, ছড়ানো ছিটানো। উনি বুঝতেই পারতেন না যে কি হচ্ছে। ওনার হাজব্যান্ডকে গিয়ে বলেছে যে দেখো এরকম জিনিসপত্রগুলো এরকম অগোছালো থাকে, আমি প্রতিদিনই রাত্রিবেলা গুছিয়ে ঘুমোচ্ছি, সকালবেলা উঠে দেখছি এরকম। ওনার হাজব্যান্ড একেবারেই এসব মানেন না, বলছে তার কিছু না, তুমি ভুলে গেছো গুছোতে। আবার কোনো সময় বলছে যে ওরকম তোমার মনের ভুল, ইগনোর করো তো, এরকম করে, যেরকম যারা বিশ্বাস করে না তারা যেরকম বলেন আর কি। ওনার ভাল লাগছে না, উনি প্রতিদিনই তো দেখছে কিছু না কিছু হচ্ছে। ওনার মেয়েটাকেও উনি নিয়ে পড়তে বসায়, বলছে মেয়েটাকে কিছুতেই 1 2 3 4 ABCD উনি কিছুতেই মেয়েটাকে শিখিয়ে উঠতে পারছে না। আচ্ছা, মেয়েটাকে তো স্কুলে দিতে হবে, বলছে ও কিছুই শিখছে না। আর মেয়েটাও না, যতক্ষণ ঘরের মধ্যে থাকছে ততক্ষণ ওনার চনমনে হাসি খুশি মেয়ে, সারাক্ষণ মেয়েটা ঘ্যান ঘ্যান করে,
ভালো, একদমই ভালো থাকে না, অথচ ওকে নিয়ে যখনই বাইরে খেলতে যায় তখনই মেয়েটা বেশ চনমনে ভালো ওরকম। তা ওনার ঘটনাটা ভালো লাগছে না। তা একদিন ওরকম হয়েছে যে রাত্রে উনি আর ওনারা সব শুয়ে আছেন, হঠাৎ পাশের ঘর থেকে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়। আচ্ছা। উনি হাজব্যান্ডকে ডেকে বলে, তুমি শুনতে পেলে আওয়াজ? উনি বলছে, হ্যাঁ শুনতে পেয়েছি। কিচ্ছু না, তুমি শুয়ে পড়ো। উনি উঠে গিয়েছে, গিয়ে দেখে যে ওই ব্যাটারি লাগানো পুতুলগুলো থাকে যে, সেটা একটা ওই দেওয়াল থেকে পড়ে গেছে। তো মানে ওই ব্যাটারি লাগানো বলেই আওয়াজটা হয়েছে। যথারীতি ওনার হাজব্যান্ড কিন্তু মানবেই না, ইগনোর করে। হ্যাঁ ইগনোর করেছে। ইতিমধ্যে ওনাদের আর একটা কোয়ার্টারের কথা চলছিল, সেটার পারমিশন ওনারা পেয়ে যায় এবং ঠিকঠাক হয়ে যায়। তো উনি একদিন বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পরে ওই ওনার হাজব্যান্ডের এক কলিগের বউয়ের সাথে দেখা হয়। দেখে বলছে যে তোমরা কোথায়, এই কোয়ার্টারটাতে আছো? এই কোয়ার্টারটাতে তো কেউ কখনো থাকে না, তোমরা কিছু জানো না? তো বলছেন, না কী জানবো, কী হয়েছে? তখন বলছে যে এই কোয়ার্টারটাতে দুটো ঘর আছে না তোমাদের? বলছে হ্যাঁ। বলছে একটা যেই ঘরটাতে ওরকম র্যাকের মতন করা আছে, আলমারির মতন, সেই ঘরটাতে তো একটা ছোট বাচ্চা পড়ে গিয়ে মারা যায়। পড়ে গিয়ে মারা যায় মানে? কোনো কারণে হয়তো পড়ে গিয়ে মারা যায়। আচ্ছা। বলছে যে এই কোয়ার্টারটাতে তো কেউ থাকতে পারে না, কখনো থাকতে পারে না, তোমার হাজব্যান্ড এটা জানে না? এটা তো জানবার কথা, মানে এটা তো সবাই জানে, ওই জন্যই তো এটা এরমভাবে পড়ে থাকে। ওনার ওটা শুনে ওনার তো মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, মানে ওই কারণেই ওই খেলনাগুলো সব ছড়ানো ছিটানো থাকতো মনে হয়, এবং বাচ্চাটাও সেই কারণেই কান্নাকাটি করে। কারেক্ট। এবার উনি বাড়িতে এসে হাজব্যান্ডকে বলছে হ্যাঁ আমি জানি তো, হ্যাঁ আমি শুনেছি এবং আমি জানি, এবং আমি যখন এই কোয়ার্টারটা পেয়েছি তখন এখানে প্রচুর মাটি ছিল, প্রচুর ঘাস হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করিয়ে তারপরে আমি আর ইলেকট্রিকের লাইনের আর ব্যবস্থা করতে পারিনি, আমি সব জানি। তো ভদ্রমহিলা শুনে তো হতভম্ব, যে তুমি সব কিছু জানো আমাকে বলোনি। বলছে না, এগুলো তো আমি মানি না, সেই জন্য কিছু বলিনি। এক্স্যাক্টলি, মানে যে মানে না আর কি, তার কাছে কিছু না, সেজন্য সে ইগনোর করে গেছে। হ্যাঁ কারেক্ট। তা যাই হোক, তারপরে ওইখান থেকে তো বেরিয়ে নতুন কোয়ার্টারটায় যায় এবং দেখা যায় যে ওনার বাচ্চা, যে বাচ্চাকে 1 2 ABCD শেখাতেই পারছিল না, সে 10 দিনের মধ্যে সব শিখে যায়। এবং ওই কোয়ার্টার থেকে বেরিয়ে যাওয়ার পর, নতুন কোয়ার্টারে যাওয়ার পর, আর হলো তোমার ওই চনমনে বাচ্চা যেরকম ছিল সেটা আবার ফেরত চলে আসে, আর ওনারও আর ওরকম যে নেগেটিভ লাগা সেটা আর লাগছিল না। গুড ওয়ান। হ্যাঁ, মানে একটু যদি মানে চিন্তা করা যায় জিনিসটা খুব বিভৎস। আমি রিলেট করতে পারি, কারণ বহু বছর বাবা এই ডিফেন্সে ছিল বলে প্রচুর কোয়ার্টারে ঘোরা, এবং এটার সঙ্গে রিলেট করতে পারি। ইনফ্যাক্ট অনেকেই পারবে আমাদের। আর আমি গুছিয়ে রাখছি রাত্রিবেলা সব জিনিস, ঘুম থেকে উঠে গিয়ে দেখছি যে সব পড়ে আছে, আর আমার হাজবেন্ড আমাকে বলছে ইগনোর করো। স্কেরি, মুশকিল। আর 3 নম্বর ঘটনাটা হচ্ছে যে উনি এখন তো ওই নিউ টাউনে থাকেন, ওখানেই ওনার ফ্ল্যাট যেটা, সেখান থেকে কি বেশ একটা নাম বললো জায়গাটার, দেখে নিতে পারো, নো প্রবলেম। দেখে নিতে পারবো না, ওনার তো ভয়েস রেকর্ড তাহলে শুনতে হবে। সেখানে একটা মাছ বাজার রয়েছে বড়, আর সেই মাছ বাজারটা সন্ধেবেলা করেই বসে। তা উনি আর ওনার বন্ধু লাবণী একদিন সন্ধেবেলা বাজারে গেছেন মাছ কিনতে। যখন যাচ্ছে যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটাতে প্রচুর গাছপালা আছে, একটু অন্ধকার যাচ্ছে সন্ধেবেলা, যেতে যেতে একটা ভীষণ সুন্দর গন্ধ পায় বেশ। তা উনি ওনার বন্ধু লাবণীকে জিজ্ঞেস করে যে তুমি কি পারফিউম দিয়েছো? তা এতক্ষণ ধরে আসছিল, এতক্ষণ পায়নি, হঠাৎ করে ওই জায়গাটাতেই পেয়েছে। বলছে এটা অপূর্ব সুন্দর গন্ধ, এটা কি ফুলের গন্ধ গো, এত সুন্দর, ধূপের গন্ধ নয়। তখন ওর বন্ধু লাবণী বলেছে যে সন্ধেবেলা না এরকম কোনো গন্ধ পেলে পরে এইভাবে বলতে নেই, তুমি এটা জানো না? আমিও জানি না এটা। তা বলেছে যে না, বলছে ঠিক আছে, এটা নিয়ে আর খুব একটা কিছু বলো না। তারপরে উনি মাছ টাছ কিনে নিয়ে বাড়িতে চলে এসছে। আর ওনার হাজব্যান্ড তখন বোধহয় রিটায়ারমেন্ট নিয়েছিল, নিয়ে জিওতে ছিলেন। আচ্ছা, হ্যাঁ। এবার সকালবেলা হাজব্যান্ড চলে যায়, বিকেলে ফেরে।
ওনার যে ফ্ল্যাট বলে, ওই ফ্ল্যাটটাতে আমার মেয়েটা স্কুলে চলে যাওয়ার পর ওই দিনের পর থেকে আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো। আমি বাড়িটাতে একা, কিছুতেই আমার ভাল লাগছে না। নিজের বাড়ি আমার, কিন্তু যেই বাড়িটা নিজে হাতে গোছানো নিজের বাড়ি, সেটাকে একটা দিনের পর থেকে হঠাৎ করে ভয় লাগতে শুরু করছে। উনি বেশ কটা দিন এরকম ভয়ই লাগছে, মানে এতটাই উনি ভয় পেয়েছেন যে মেয়েটাকে স্কুলে দিয়ে উনি বাইরে থেকেছেন, একবারে মেয়েকে নিয়ে ফিরেছে। মানে ভয়ের মাত্রাটা এরকম পর্যায়ে পৌঁছেছে। একদিন রাতে ওনার ডান হাতে হাজব্যান্ড শুয়ে আছে আর ওনার বাঁ হাতে দেওয়াল, উনি শুয়ে আছেন। হঠাৎ প্রচণ্ড একটা আষ্টে পচা গন্ধ, উনি বলছেন যে মানে প্রচুর পরিমাণে মাছ প্রচুর দিন ধরে পচলে যে গন্ধটা বেরোয়, ওরকম একটা গন্ধ, বীভৎস গন্ধ বেরোচ্ছে। গন্ধটা পেয়ে ওনার ঘুম ভেঙে গেছে, দেখে হাজব্যান্ডেরও ঘুম ভেঙে গেছে অত বাজে গন্ধতে। বলছে যে এত বাজে গন্ধ কোথা থেকে আসছে, তাড়াতাড়ি, আর গন্ধ আসার কোনো জায়গা নেই, কেননা এসি চলছে 22-এ। সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দিয়ে জানালা দরজা খুলে সব জায়গা দেখেছে, কোথাও কিছু নেই। তারপর অনেকক্ষণ, আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, উনি বলেছেন সেটা হচ্ছে 22-এ এসি চলছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে, ওনারা দুজনেই দরদর করে ঘামছে। তারপরে এসি অফ করে জানলা ফানলা দরজা, ওনার ব্যালকনি ওনার ঘরের সাথেই, ওই দরজা খুলেছেন। খুলে আস্তে আস্তে অনেকক্ষণ পরে ওই গন্ধটাও চলে গেছে। তারপরে যাই হোক ওনারা ঘুমিয়েছেন। আবার আরেক দিন ওই বললাম ওনার হাজব্যান্ড ডান দিকে ঘুমন আর ওনার বাঁ দিকে দেওয়াল, ওনার ঘুম ভেঙেছে। হঠাৎ দেখছে যে ঠিক তোমার শোয়া না, মানে আধশোয়া টাইপের কেউ একটা, কোনো একটা শ্যাডো হচ্ছে দেওয়ালে দেখা যাচ্ছে। উনি ঘরের আলো জ্বালেনি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছে। উঠে দেখছে যে কোনো একটা পর্দার থেকে কি ছায়া পড়ছে, বাইরের ঘরের, এ ঘরের, সে ঘরের, কোনোখান থেকে না, কোনোখানের ছায়াই পড়ছে না। উনি ওই সমস্ত কিছু দেখে এসে যখন খাটে বসছে, তখন দেখছে যে ওই শ্যাডোটা উঠে বসলো, এবং সেটা উনি পরিষ্কার দেখেছেন একটা ঝাঁকড়া চুলের কেউ একজন, যে শ্যাডোটা যেটা আধশোয়া হয়েছিল সে উঠে বসলো। চিৎকার করে হাজব্যান্ডকে ডেকেছে। হাজব্যান্ড তো সেই হাজব্যান্ডই না, বলেছে ঘুমিয়ে পড়ো। বলছে আমি ঘুমাবো পরে, তুমি আগে দেখে এসো যে পাশের ঘরে মেয়ে ঠিক আছে কিনা, কেন উনি তো দেখেছেন। তা যাই হোক হাজব্যান্ড গিয়ে দেখে এসছে যে মেয়ে ঠিক আছে, কিন্তু ওনার শরীরটা খারাপ হয়ে যায় ওটা দেখার পর। তারপর উনি কি করবে বুঝে উঠতে পারছে না, এবং ভয় ক্রমশ বাড়ছে। এবারে যতদিন আমি দেখিনি ততদিন একরকম, এখন তো আমি দেখে নিয়েছি যে আমার ঘরে কিছু একটা রয়েছে, তখন তো আমার ভয় বাড়ছে। ওনাদের ওই যেই মানে উনি বলেছেন হচ্ছে যে ওনার ফ্ল্যাটটা যেই জমিতে হয়েছে, সেই জমির যে মালিক ছিলেন আগে, তারা তার পাশেই থাকে। আচ্ছা, তার সাথে বেশ ভালো সম্পর্ক, দিদি বলে ডাকে, নিজের দিদির মতোই। উনি খুব অসহায় হয়ে সেই ভদ্রমহিলাকে বলেছে যে দেখুন আমার সাথে না এরকম এরকম হচ্ছে ঘটনা, কি করব। তখন বলেছে যে যেটা হচ্ছে সেটা তো ভালো হচ্ছে না, ঠিক আছে তুমি আজকে চলে যাও, তোমাকে আমি জানাবো কিছু যদি করা যায়। তারপর পরের দিন উনি ফোন করে বলেছে যে শোনো, তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, তুমি আর লাবণী দুজনেই যাবে। ঠিক আছে, ওই লাবণীকেও ডেকে নিয়েছে, আর উনি সঙ্গে ওই দিদি, তিনজন মিলে গিয়েছে এক ফকির বাবার কাছে। ফকির বাবা বসতে বলেছে দেখে, তারপরে ওনাকে চোখে হাত দিয়ে কিছু মন্ত্র পড়েছে, ঝেড়ে ঝুড়ে দিয়েছে, দিয়ে বলেছে সামনের দোকান থেকে 1 লিটার জল নিয়ে এসো। উনি 1 লিটার জল নিয়ে এসছে, সেই জলেও আবার মন্ত্রতন্ত্র করে জল পড়া বেসিক্যালি দিয়েছে। দেওয়ার পরে বলেছে যে এই জলটা ঘরের প্রত্যেকটা কোণায় ছেটাতে হবে, আর আপনি ওই 2 ঢাকনা করে জল আর কি খাবেন। আচ্ছা ঠিক আছে বলে ওদের দুজনকে বার করে দিয়েছে, আর যে দিদি নিয়ে গেছিলো তাকে বলেছে যে আপনি একটু ভেতরে থাকুন, আপনার সাথে কথা আছে। কথা বলে যখন ওই দিদি বেরিয়েছে, তখন এই ম্যাডাম জিজ্ঞেস করেছে যে কি বলল। তখন বলল যে ওই ফকির বাবা ওনাকে ঢোকার সাথে সাথেই দেখেছে যে ওনার সাথে একজন মহিলা কেউ আছে। তোমার মনে আছে যে 2টো মেয়ে এসেছিল, ওদেরকে দেখেও বলেছিল সঙ্গে সঙ্গে, হ্যাঁ সঙ্গে সঙ্গে থাকে, ওনার ওরকম বলেছে যে ওনার সঙ্গেই আছে, এবং
ক্ষতি করার প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছে। এখনও সেরকম সুযোগ পায়নি বলে কিছু করে উঠতে পারেনি। তা এই জলটা যেন ছেটায় এবং জল যেন খায়। সেদিন উনি এসে ওই জলটা খেয়ে সারা বাড়িতে জল ছিটিয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা যখন ঘুম ভেঙেছে তখন ওনার 102-এর ওপর জ্বর। তারপর যাই হোক ওষুধ টষুধ খেয়ে ঠিক হয়েছে। ওই ভদ্রলোক মানে ফকির বাবার সঙ্গে এটাও বলে দিয়েছিল যে জলপড়াটা খাওয়ার পর যদি জ্বর হয় বা বমি হয় তাহলে বুঝতে হবে যে জলপড়াটা কাজ করছে, আর যদি কিচ্ছু না হয় তাহলে বুঝতে হবে যে জলপড়াটা কাজ করছে না। তার মানে ওই জ্বর আসাটা একটু গুড সাইন ছিল যে মানে কাজ করছে। তারপর থেকে আজকের দিন অবধি ওনার বাড়িতে উনি আর কখনো ভয়ও পায়নি, ওরকম কিছু হয়নি। সাংঘাতিক। আমার নিজের বাড়ি আমার কাছে ভয়ঙ্কর হয়ে গেছে মানে একটা দিনের পর, এটা খুব খারাপ। সাংঘাতিক। থ্যাংক ইউ সো মাচ ম্যাম এই ঘটনাটা, এই দুটো ঘটনা শেয়ার করার জন্য। ইনফ্যাক্ট তিনটে ঘটনা, রাইট? তিনটে ঘটনা শেয়ার করার জন্য। তবে অন দ্যাট কনটেক্সট এই যে লাস্ট ঘটনা যেটা তুমি বললে যে নিজের হাতে সাজানো ঘর বা নিজের হাতে সাজানো বাড়ি এবং সেটা কতটা স্কেয়ারি হয়ে যেতে পারে, এই ধরনের আর একটা সাংঘাতিক ঘটনা নিয়ে আমরা আসব 2 সপ্তাহ পরে। মানে আমাদের এই শ্যুটটা যখন কন্ডাক্ট হয়ে যাবে পুরোটা, আমাদের এই শর্ট ফিল্মের যেই প্রস্তুতি চলছে আমাদের, এবং তারপর যখন আমরা ফিরে আসব তখন একটা সাংঘাতিক ঘটনা এই সেম কনসেপ্টের উপরে, যে নিজের হাতে সাজানো বাড়ি, নিজের হাতে সাজানো ফ্ল্যাট, প্রত্যেকটা জিনিস প্রচণ্ড এক্সপেন্সিভভাবে সাজানো এবং সেটা একটা নাইটমেয়ারে কী করে কনভার্ট হয়ে যায় সেটাই হচ্ছে বিষয়। এবং যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এই এপিসোডটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে জানাবেন। দুজন যাদের ঘটনা শেয়ার করা হলো আজকে আমাদের এই প্ল্যাটফর্মে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে একটা বিশাল বিশাল থ্যাংক ইউ। সো আরেকবার বলি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। সঙ্গে থাকবেন আমাদের এই অনুষ্ঠান, এই চ্যানেল যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।